আজ আমি আপনাদের একটা এমন কাহিনী শোনাবো যেখানে একটা মানুষ তার বিভিন্ন কলাকৌশল ব্যবহার করে বহুবার জেলের কড়া সুরক্ষাকে বোকা বানিয়ে জেল থেকে গায়েব হয়ে গেছে। এই পৃথিবীতে জেল ব্রেকের হাজারো কাহিনী রয়েছে। আজকের কাহিনী সেই সমস্ত কাহিনীগুলোর মধ্যে একটা এমন কাহিনী যেটা আপনাকে হতবাক করে দেবে। এই কাহিনী শুরু হয় জাপানে 1936 সালে। 1936 সালে জাপান পুলিশ আওমোরি শহর থেকে 29 বছর বয়সী একজন যুবককে লুটপাট এবং খুনের দায়ে গ্রেপ্তার করে। সেই কয়েদি চুরির ব্যাপারটা তো স্বীকার করে নেয়, কিন্তু সে বলে যে সে খুনটা করেনি। পুলিশ তার উপর অনেক টর্চার করে এবং তাকে দিয়ে স্বীকার করিয়ে নেয় যে খুনটা সেই করেছে। এরপর জাপান পুলিশ তাকে কোর্টে পেশ করে, আর কোর্ট তাকে আওমোরি জেলে পাঠিয়ে দেয়। তার কেসটা এখনও পর্যন্ত কোর্টে চলছিল। যে মানুষটাকে পুলিশ গ্রেপ্তার করেছিল তার নাম ছিল জোশিয়ে শিরাতোরি। শিরাতোরি 31শে জুলাই 1907 সালে জাপানের আওমোরি শহরে জন্মেছিল। খুব ছোট অবস্থাতেই তার বাবা মারা যায়, তাই খুব কম বয়সেই তার উপর দায়িত্বের বোঝা চেপে যায়। তাই 12-13 বছর বয়স থেকেই সে কাজ করতে শুরু করে দিয়েছিল। প্রথমে সে একটা দোকানে এবং তারপর সে মাছ ধরার কাজ করত, কিন্তু এই সমস্ত কাজ দিয়ে সে তার চাহিদা পূরণ করতে পারত না। তাই সে খুব তাড়াতাড়ি বেশি টাকা রোজগার করতে চাইছিল, আর তার এই চাওয়া তাকে ক্রাইমের দুনিয়ায় নিয়ে আসে। আর এখন সে মানুষকে ভয় দেখানো এবং চুরি করা শুরু করে দিয়েছিল। সে নিজের জীবন খুব মজা করে কাটাচ্ছিল। এই সময় শিরাতোরি একটা মেয়েকে বিয়ে করে এবং তাদের একটা মেয়েও হয়। 1936 সালে লুটপাটের সময় একটা খুন হয়। জাপান পুলিশ সেই খুনের তল্লাশি করছিল, আর এই সময় অ্যাক্সিডেন্টলি জাপান পুলিশ শিরাতোরিকে পেয়ে যায়। যেহেতু শিরাতোরি একজন পেশাদার চোর ছিল, তাই জাপান পুলিশ তাকে গ্রেপ্তার করে খুনের দায়ে আওমোরি জেলে পাঠিয়ে দেয়, কিন্তু আসলে শিরাতোরি সেই খুনটা করেনি। এখন শিরাতোরি আওমোরি জেলে দিন কাটাচ্ছিল, আর এদিকে কোর্টের সরকারি উকিল শিরাতোরির মৃত্যুদণ্ডের জন্য আর্জি জানাচ্ছিল। এর মধ্যে একদিন সকালে যখন একজন গার্ড শিরাতোরির সেলের সামনে দিয়ে যায়, তখন সে দেখে যে শিরাতোরি তখনও তার বিছানায় ঘুমিয়ে আছে। প্রতিটা জেলের একটা নিয়মকানুন থাকে যে এই টাইমে কয়েদিদের ঘুমাতে হবে, আর এই টাইমের মধ্যে কয়েদিদের ঘুম থেকে উঠতে হবে। সেই মাফিক আওমোরি জেলেরও কিছু নিয়মকানুন ছিল, আর শিরাতোরি রীতিমতো সেই নিয়মকানুন পালনও করত। কিন্তু সেই দিন শিরাতোরি ঘুম থেকে ওঠেনি। এটা দেখে গার্ডের একটু সন্দেহ হলো, তাই গার্ড রেগে তার সেলের মধ্যে গিয়ে তার গায়ের চাদর টেনে খুলে ফেলল। চাদর টানতেই গার্ডের চোখ মাথায় উঠে গেল, কারণ চাদরের তলায় শুধুমাত্র বালিশ ছিল, আর শিরাতোরি গায়েব হয়ে গিয়েছিল। আসলে শিরাতোরি যখন আওমোরি জেলে এসেছিল তখন থেকেই তার সঙ্গে খুব খারাপ ব্যবহার করা হতো। তাকে প্রতিদিন মারধর করা হতো, আজে বাজে গালিগালাজ করা হতো। এমনটা নয় যে এটা শুধুমাত্র তার সঙ্গেই করা হতো, আওমোরি জেলের প্রতিটা কয়েদির সঙ্গেই একই ব্যবহার করা হতো। সেই সময় জাপানের যতগুলো জেল ছিল তার মধ্যে একটা দুটোকে বাদ দিয়ে প্রায় সমস্ত জেলের অবস্থা একই ছিল। এদিকে সরকারি উকিল শিরাতোরির মৃত্যুদণ্ড চাইছে, আর অপরদিকে জেলের অত্যাধিক টর্চার। এই দুটোর হাত থেকে বাঁচার জন্য শিরাতোরি জেল থেকে পালিয়ে যাওয়ার প্ল্যান করে। সর্বপ্রথম কয়েক মাস সে জেলের যে সমস্ত গার্ড থাকে তাদের পাহারা দেওয়ার প্যাটার্নকে লক্ষ্য করে, যে তাদের কখন শিফট চেঞ্জ হয়, কত সময়ের অন্তর তারা একটা জায়গা দিয়ে ক্রস করে, তারা দিনে কতবার পাহারা দেয়। এই সব কিছু সে কিছু মাস ফলো করার পর সে এটা বুঝতে পারল যে গার্ডেদের দুটো পেট্রোলিংয়ের মাঝে 15 মিনিটের একটা গ্যাপ থাকে। মানে একটা গার্ড যখন তার সেলের সামনে দিয়ে যায়, আবার যখন পরের গার্ড তার সেলের সামনে আসে, এই দুজনের মাঝখানে সে একটা 15 মিনিটের গ্যাপ পাবে। আর এই প্যাটার্ন 24 ঘন্টায় চলতে থাকে। তো শিরাতোরি ডিসাইড করে নেয় যে এই 15 মিনিটের মধ্যেই তাকে জেল থেকে পালিয়ে যেতে হবে। কিন্তু এখানে আর একটা প্রবলেম ছিল। সে যে সেলের মধ্যে থাকতো সেই সেলের বাইরে আরও 6টা দরজা ছিল, তারপরেই সে বাইরে বেরোতে পারবে। আর এই সব দরজাগুলোকে খোলার জন্য তার কাছে সময় আছে মাত্র 15 মিনিট। আর এখানেই সে তার প্রথম দক্ষতাকে কাজে লাগায়। তার একটা দক্ষতা ছিল, যদি সে একটা ছোট তার বা লোহার টুকরো পেয়ে যায় তবে সে যে কোনো তালাকে নিমেষের মধ্যে খুলতে পারে। একদিন সে কি করলো, যে বালতি তাকে স্নান করার জন্য দেয়া হতো সেই বালতির যে তারের হাতল ছিল সে সেটাকে কোনোভাবে চুরি করে নেয়। তারপর এক রাতে সে পালিয়ে যাওয়ার সমস্ত প্রস্তুতি করে নেয়। যখন সকাল 5টার সময় একজন গার্ড তার সেলের সামনে দিয়ে চলে যায়, তখন সে প্রথমে তার বালিশটাকে বিছানার উপর রেখে তার উপর চাদর দিয়ে ঢেকে দেয়, যেন এমন মনে হয় যে শিরাতোরি ঘুমিয়ে আছে। আর তারপরেই 15 মিনিটের মধ্যে সে শুধুমাত্র 6টা দরজার তালা খোলেনি, সে সেগুলোকে পুনরায় বন্ধও করেছে, যাতে সকাল পর্যন্ত কারুর কোনো সন্দেহ না হয়। আর সে জেল থেকে পালিয়ে যায়। তারপর 5টা 45 নাগাদ যখন গার্ড শিরাতোরির সেলের সামনে দিয়ে যায়, তখন সে দেখে শিরাতোরি তো চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে, যেখানে চাদরের তলায় শুধুমাত্র বালিশ ছিল। সকালবেলা জেলের মধ্যে বাইরে সমস্ত জায়গায় শিরাতোরিকে খোঁজা হয়, কোথাও শিরাতোরিকে পাওয়া গেল না। এতক্ষণে শিরাতোরি অনেক দূরে চলে গিয়েছিল।
এটা সিরাতরির জীবনের প্রথম জেল ব্রেক ছিল, কিন্তু সিরাতরির এই মুক্তি মাত্র 3 দিনের ছিল। আসলে সিরাতরি আওমরি শহরেই গা ঢাকা দিয়ে দিন কাটাচ্ছিল, যেহেতু পুলিশ আওমরি শহরের সমস্ত জায়গায় তাকে খুঁজছিল, আর তার কাছে কোনো টাকা পয়সাও ছিল না, আর তার কাছে কোনো খাবারও ছিল না। তাই সে একটা হাসপাতালে ঢুকে যায় এবং সেখানকার জিনিসপত্র চুরি করতে শুরু করে, কিন্তু হাসপাতালের স্টাফ তাকে ধরে ফেলে আর জাপান পুলিশের হাতে তাকে তুলে দেয়। আর জাপান পুলিশ তাকে হাতে পেয়ে পুনরায় আওমরি জেলে বন্ধ করে দেয়। এরপর সিরাতরির উপর খুন লুটপাটের সঙ্গে জেল ব্রেকেরও চার্জ আনা হয়, আর আদালত খুন লুটপাট এবং জেল থেকে পালিয়ে যাওয়ার অপরাধে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয়। সিরাতরি তারপরে সামনের কয়েক বছর আওমরি জেলে দিন কাটায়। এর মাঝে 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়, যেখানে পুরো পৃথিবী দুভাগে বিভক্ত হয়ে যায়। এর মাঝে 1942 সালে সিকিউরিটি রিজনে সিরাতরিকে আওমরি জেল থেকে আকিতা জেলে পাঠিয়ে দেওয়া হয়, কারণ সেই সময় আকিতা জেল আওমরি জেলের তুলনায় অনেক বেশি সুরক্ষিত ছিল। এছাড়াও আকিতা জেলের গার্ড যখন এটা জানতে পারল যে সিরাতরি একবার জেল থেকে পালিয়ে গিয়েছিল, তখন তিনি সিরাতরির জন্য একটা স্পেশাল সেল তৈরি করলো, যার সাইজ এত ছোট ছিল যে সেখানে একটা মানুষই কষ্টমষ্ট করে থাকতে পারে। সেলের দেয়ালগুলো কপার মানে তামার তৈরি ছিল। সেলের ছাদও 2 গুণ বেশি উঁচুতে ছিল। সেলের যে দরজা ছিল সেটাও কাটা নয়, সলিড দরজা ছিল। সেলের একটা মাত্র খিড়কি ছিল সিলিংয়ে, যাতে করে সেলের মধ্যে হাওয়া আলো আসতে পারে। যখন সিরাতরি আকিতা জেলে পৌঁছলো, একে তো তাকে স্পেশাল সেলে রাখা হতো, যেটা স্পেশালি তার জন্য তৈরি করা হয়েছিল, আর দ্বিতীয়, তার জেল থেকে পালানোর কথা শুনে আকিতা জেলের গার্ডরা সবসময় তার উপর রেগে থাকতো এবং তার সঙ্গে আওমরি জেলের তুলনায়ও বেশি খারাপ ব্যবহার করত। তাকে দিয়ে প্রয়োজনের থেকেও বেশি কাজ করে নিত। তাকে প্রতিদিন মারধর করা হতো, তাকে সবসময় হাতকড়া পরিয়ে রাখা হতো। একমাত্র সেই জেলের হেড গার্ড, যার নাম ছিল কোবায়াসি, তিনি তার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করতেন না। এমনকি যখন অন্য গার্ডরা তাকে মারধর করত, তখনও তিনি তাদেরকে আটকাতেন। এরপর সামনের কয়েক মাস কেটে যায়, কিন্তু সেখানকার গার্ড সিরাতরির উপর টর্চার করতেই থাকে। তারপর একটা দিন আসে 15ই জুন 1942। 15ই জুন 1942-এ মাঝরাত্রে যখন একজন গার্ড সিরাতরির সেলের মধ্যে উঁকি মেরে দেখে, তখন সে তার নিজের চোখকেও বিশ্বাস করতে পারে না, কারণ সিরাতরি সেল থেকে গায়েব হয়ে গিয়েছিল। এরপর অন্য গার্ডেরাও সেখানে চলে আসে। যখন তারা সেলের মধ্যে যায়, তখন তারা সেখানে শুধুমাত্র সিরাতরির হাতকড়া দেখতে পায়, যেটা নিচে পড়েছিল। এরপরেই তাদের নজর ছাদের খিড়কির দিকে যায়। তারা দেখে খিড়কির পুরো ফ্রেমটাই গায়েব। তারা সব ব্যাপারটা বুঝতে পারে, কিন্তু তারা এটা বুঝতে পারে না যে সিরাতরি এত উঁচু ছাদ পর্যন্ত পৌঁছলো কী করে। তো এর পেছনে যে কাহিনী সামনে আসে তা হলো, সিরাতরি যেদিন থেকে এই জেলে এসেছিল সেদিন থেকেই সে এখান থেকে পালিয়ে যাওয়ার প্ল্যান করছিল। আর এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য সে নিজের দ্বিতীয় দক্ষতাকে কাজে লাগিয়েছিল। আর তার দ্বিতীয় দক্ষতা ছিল সে যে কোনো মসৃণ দেয়ালেও টিকটিকির মতো চড়তে পারে। তো যখন সে এই জেলে এসেছিল, সে কোথা থেকে একটা লোহার টুকরো ম্যানেজ করেছিল। লক খোলায় তো সে মহারাজ ছিল। সে কি করত, যখন এই রাত্রিবেলা গার্ড পাহারা দিয়ে চলে যেত, সেই সময়ের ফাঁকে নিজের হাতকড়া খুলে দেয়ালে চড়ার প্র্যাকটিস করত। কিছুদিনের প্র্যাকটিসের পর সে ছাদে লাগানো খিড়কি পর্যন্ত পৌঁছে যায়। সে দেখল খিড়কি তো লোহার ছিল, কিন্তু তার চারপাশের ফ্রেমটা কাঠের ছিল। আর এখন সে প্রতি রাত্রে নিজের হাতকড়া খুলত আর দেয়াল বেয়ে উপরে উঠে সে খিড়কিটাকে নাড়িয়ে নাড়িয়ে ঢিলে করার চেষ্টা করত। আবার পুনরায় ফিরে এসে নিজের হাতকড়ার লককে লাগিয়ে নিত, যেন মনে হয় কিছুই হয়নি। কয়েক মাস এইরকম চেষ্টার পর একদিন সেই খিড়কিটা তার জায়গা থেকে খুলে আসে। কিন্তু সেই দিন সিরাতরি সেখান থেকে না পালিয়ে সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে থাকে। আর সেই সঠিক সময় এলো 15ই জুন 1942। সেই রাত্রিবেলা খুব বৃষ্টি হচ্ছিল, সঙ্গে বজ্রপাত। সেই ঝড়ের রাতে সময় বুঝে সে নিজের হাতকড়া খুলে উপরে উঠে খিড়কি সরিয়ে ছাদের উপর দিয়ে সে গায়েব হয়ে যায়। ঝড় বৃষ্টির কারণে তার পায়ের আওয়াজ কোনো গার্ডের কানে পৌঁছায় না। আকিতা জেল থেকে বেরিয়ে সিরাতরি প্রথমে নিজের ঘরে যেতে চাইছিল, কিন্তু সে এটা ভেবে যায় না যে তার ঘরে হয়তো পুলিশ তল্লাশি করছে। তাই সে আকিতা শহরেই লুকোচুরি করে দিন কাটাচ্ছিল। এদিকে আকিতা জেলের গার্ড তাকে চারিদিকে খুঁজছে। জাপান পুলিশ পাগলের মতো সিরাতরিকে খুঁজছিল, কিন্তু তার কোনো খোঁজ খবরই পাওয়া যাচ্ছিল না। এইভাবে প্রায় 3 মাস কেটে যায়। তারপর দিন আসে 18ই সেপ্টেম্বর 1942। সেই দিন রাত্রিবেলা আকিতা জেলের হেড গার্ড কোবায়াসি নিজের ঘরেই ছিল। হঠাৎই তিনি শোনেন তার দরজায় কেউ নক করছে। সে যখন নিজের দরজা খুলে বাইরে দেখেন, তিনি রীতিমতো চমকে ওঠেন, কারণ তার সামনে সিরাতরি দাঁড়িয়েছিল। সিরাতরির অবস্থা খুবই খারাপ ছিল। তাই সেই হেড গার্ড সিরাতরিকে নিজের ঘরের মধ্যে নিয়ে আসেন এবং তাকে কিছু খাবার দেন।
তারপর তিনি শিরাতরিকে জিজ্ঞেস করলেন, যখন তুমি জেল থেকে পালিয়ে গিয়েছিলে তো তুমি আমার কাছে কেন ফিরে এলে? তখন শিরাতরি বলে যে সে কখনোই জেল থেকে পালিয়ে যেতে চায়নি। জেলের গার্ডরা প্রতিদিন কয়েদিদের সঙ্গে অসহ্য অত্যাচার চালায়, তার হাত থেকে বাঁচার জন্যই সে জেল থেকে পালিয়ে যায়। তারপর শিরাতরি বলল, জেলে একমাত্র আপনিই ছিলেন যে আমার সঙ্গে ভালো ব্যবহার করতেন, তাই আমি আপনার কাছে এসেছি, আর আপনি আমাকে একমাত্র সাহায্য করতে পারেন। তারপর শিরাতরি বলে, আমি স্যারেন্ডার করতে চাই, তবে জাপান পুলিশের কাছে নয়, জাপানের জাস্টিস ডিপার্টমেন্টের কাছে, যাতে আমি তাদেরকে বলতে পারি যে জাপানের জেলগুলোর মধ্যে কয়েদিদের সঙ্গে কতটা খারাপ ব্যবহার করা হয়। শিরাতরি সমস্ত কথা শোনার পর কোবায়াশি তাকে আশা দেয় যে সে অবশ্যই তাকে সাহায্য করবে, কিন্তু কোবায়াশি নিজের দেয়া কথা রাখেন না। কোনো কারণে যখনই শিরাতরি বাথরুমে যায় তখন এদিকে কোবায়াশি ফোন করে জাপান পুলিশকে ডেকে নেয়। কিছু সময়ের মধ্যেই পুলিশ কোবায়াশির ঘরে পৌঁছে যায় এবং শিরাতরিকে গ্রেপ্তার করে নেয়। শিরাতরি এত বড় ধোঁকা খেয়ে মনে মনে ভাবে যে সে কখনও কাউকে আর বিশ্বাস করবে না। এরপরে শিরাতরি জেল থেকে পালিয়ে যাওয়ার জন্য তার উপর আবার চার্জ আনা হয়, আর এই জেল ব্রেকের কারণে তার যাবজ্জীবন কারাদণ্ডের সঙ্গে আরও 3 বছরের অতিরিক্ত কারাদণ্ড যুক্ত করে দেওয়া হয়। কেস চলাকালীন শিরাতরি নিজের দোষ স্বীকার করে নেয়, আর সে বলে সে পুনরায় জেল যাওয়ার জন্য প্রস্তুত, কিন্তু সে এটাও বলে যে তাকে যেন এবার টোকিও জেলে পাঠানো হয়। সেই সময় টোকিও জেলের কন্ডিশন জাপানের অন্যান্য জেলগুলোর তুলনায় অনেক ভালো ছিল, আর সেখানকার পরিবেশও গরম ছিল। কিন্তু আদালত শিরাতরির এই আবেদনকে বাতিল করে দেয়, আর শিরাতরির 2বার জেল ব্রেকের কথা মাথায় রেখে তাকে জাপানের আবাসিরি জেলে পাঠিয়ে দেওয়া হয়। জাপানের আবাসিরি জেলের এই রেকর্ড ছিল যে আজ অবধি কোনো কয়েদি এই জেল থেকে পালিয়ে যেতে পারেনি, কারণ জেলের সুরক্ষা ব্যবস্থা খুবই কড়া ছিল। আর যদিও বা কেউ সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করত, তাকে সোজা গুলি করে দেওয়া হতো। আবাসিরি জেলে জাপানের সবচেয়ে ভয়ানক ক্রিমিনালগুলোকে রাখা হতো। একবার যদি এটা মনে করে নেওয়া হয় যে কোনো কয়েদি সেখান থেকে পালিয়ে গেল, তবুও তার বেঁচে থাকার কোনো চান্সই নেই, কারণ সেই জেলের চারিদিকে কয়েক কিলোমিটার পর্যন্ত শুধুমাত্র বরফে ঢাকা পাহাড় ছিল। সেই এলাকায় বছরের বেশিরভাগ সময়ই বরফ পড়ত, এমনকি গরমের সময়ও সেখানকার তাপমাত্রা 0 ডিগ্রি নিচে থাকত। তাই এই জেলকে জাপানের অ্যালকাট্রাজ জেলও বলা হয়। তো এখন শিরাতরি আবাসিরি জেলে এসে পৌঁছায়। এখানেও তার জন্য একটা স্পেশাল সেল তৈরি করা হয়। এইবারও তার জন্য সমস্ত খিড়কি দরজাগুলোকে খুব মজবুতভাবে বানানো হয়। এইবার খিড়কির সাইজ আগের তুলনায় অনেক ছোট করা হয়, মানে খিড়কি থেকে ফ্রেম সরিয়ে দিলেও একটা মানুষ তার মধ্য দিয়ে কখনোই গুলতে পারবে না। এরপর আবাসিরি জেলের গার্ড শিরাতরিকে প্রচুর মারধর করে, তাকে খুব গালিগালাজও করে, আর বলে এইবার তুই এখান থেকে পালিয়ে গিয়ে দেখা। একদিন কয়েকজন গার্ড মিলে শিরাতরিকে এত মারধর করলো যে শিরাতরি রেগে গিয়ে সেই গার্ডদের সামনে নিজের হাত কড়াকে ছিঁড়ে ফেলল, আর সে চ্যালেঞ্জ করলো যে সে এখান থেকেও পালিয়ে যাবে। এটা দেখে গার্ডদের হাওয়া বেরিয়ে গেল। তারা এখন শিরাতরির তৃতীয় দক্ষতা সম্পর্কে জানতে পারল। সেটা ছিল শিরাতরির সুপার হিউম্যানের মতো শক্তি, যেটা দিয়ে সে হাত কড়া ছিঁড়ে দেখিয়ে দিল। শিরাতরির এই ক্ষমতা দেখে আবাসিরি জেলের হেড গার্ড এটা বুঝতে পারল যে একটা নর্মাল হাতকড়া খোলা শিরাতরির কাছে বাঁ হাতের খেলা। তাই শিরাতরির জন্য একটা স্পেশাল হাতকড়া এবং পায়ের বেড়ি বানানো হলো। এই হাতকড়া এবং বেড়ির স্পেশাল ব্যাপার এটা ছিল যে হাতকড়া এবং বেড়ির কোনো চাবি লাগানোর সিস্টেম ছিল না, আর এগুলো একটার ওজন 20 কিলো করে ছিল, মানে কোনো মানুষের দ্বারা এটাকে খোলা পুরো অসম্ভব ব্যাপার ছিল। তো এই হাতকড়া এবং বেড়ি শিরাতরিকে পরিয়ে দেওয়া হলো, আর এগুলো 24 ঘন্টায় তাকে পরিয়ে রাখা হতো। তাকে খাবারও পশুর মতো খেতে হতো, ঘুমানোর সময়ও তার খুব কষ্ট হতো। প্রতি 2-3 সপ্তাহ অন্তর তার স্নান করা আর কাপড় পরিবর্তনের জন্য তার হাতকড়াকে খোলা হতো, আর এই হাতকড়াকে খোলার জন্য বাইরে থেকে 2জন স্পেশাল কারিগর আসতো। তাদেরও এই হাতকড়াকে খুলতে প্রায় 2 ঘন্টা সময় লেগে যেত। এরপরে প্রায় 1 বছর কেটে গেল। তারপর তারিখ এলো 26শে আগস্ট 1944। আমি আপনাকে আগে যেরকমটা বলেছি যে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল, আর এই 26শে আগস্ট 1944-এ ওয়ার টাইম ব্ল্যাকআউট ঘোষিত করা হয়েছিল। এই ওয়ার টাইম ব্ল্যাকআউট যুদ্ধের সময় তখনই ঘোষণা করা হয় যখন শত্রু দেশের প্লেন রাত্রিবেলা অ্যাটাক করে। এই সময় সমস্ত ঘরের লাইট অফ করে দেওয়া হয় এবং দরজা জানলাগুলোকে বন্ধ করে দেওয়া হয় এবং কালো কাপড় দিয়ে সেগুলোকে ঢেকে দেওয়া হয়, যাতে একটুও আলো বাইরে আসতে না পারে, যাতে শত্রু দেশের প্লেন তাদের টার্গেটকে সহজে খুঁজে না পায়। তো 26শে আগস্ট 1944-এ যখন সারা জাপানে ওয়ার টাইম ব্ল্যাকআউট চলছিল, সেই রাত্রে আবাসিরি জেলের এক গার্ড জেলের ছাদের উপর কারোর চলার আওয়াজ পায়। তাই সে চেক করার জন্য বাইরে আসে, কিন্তু সে কাউকেই দেখতে পায় না। এই সময় সেই গার্ড যখন শিরাতরি সেলের দিকে উঁকি মারে, তখন তার পায়ের নিচের মাটি সরে যায়,
কারণ যে 20 কিলো ওজনের হাতকড়া চিরাতরিকে পরিয়ে রাখা হয়েছিল সেটা সেলের একদিকে পড়েছিল, আর চিরাতরি তৃতীয়বারের জন্য জেল থেকে পালিয়ে গিয়েছিল। প্রশ্ন আসে, কিন্তু কিভাবে? আর এর জবাব হলো, চিরাতরি পেছনের 6 মাস ধরে এই জেল ব্রেকের প্রস্তুতি নিচ্ছিল। অ্যাকচুয়ালি চিরাতরিকে খাওয়ার জন্য প্রতিদিন এক প্রকারের স্যুপ দেয়া হতো। সে কি করত, প্রতিদিন সে খাওয়ার পর একটু করে স্যুপ বাটিতে রেখে দিত, আর যখন গার্ড একটু অন্যমনস্ক হতো সে সেই বাটিতে থাকা স্যুপকে একটু একটু করে মুখে নিত আর সামনের যে লোহার খিড়কি ছিল তার নাট বোল্টের উপর ফেলতো। এছাড়াও এই স্যুপকে সে তার হাতকড়া এবং বেড়ির জোড়গুলোতেও ফেলতো। এই কাজ সে বিগত 6 মাস ধরে প্রতিদিন করত। তার উদ্দেশ্য ছিল এই স্যুপের মধ্যে যে লবণ থাকে তা দিয়ে লোহার হাতকড়া এবং দরজার লোহার ফ্রেমের মধ্যে জং লাগানো। 6 মাস লাগাতার পরিশ্রম করার পর তার এই প্ল্যান কাজে এসে যায়। লোহা এবং লবণের রিয়াকশানে জং ধরা শুরু হয়ে যায়। আগস্ট 1944 আসতে আসতে দরজায় সমস্ত নাটগুলোতে জং লেগে যায়। 26শে আগস্ট 1944-এর রাত্রিবেলা যখন ওয়ার টাইম ব্ল্যাকআউটের কারণে জাপান পুরো অন্ধকারে ছিল, তখন সে এটাকে কাজে লাগায়। সে তার পুরো শক্তি দিয়ে প্রথমে নিজের 20 কিলো ওজনের হাতকড়াকে এবং পায়ের বেড়িকে ছিঁড়ে ফেলে। জানা নেই তার মধ্যে এত শক্তি কোথা থেকে আসতো। এরপর দরজার খিড়কির নাটগুলোকে খুলে সেই খিড়কিকে ফ্রেমসহ খুলে ফেলেছিল। এরপরেও আর একটা প্রবলেম ছিল, সেই খিড়কির সাইজ খুবই ছোট ছিল, যেখান দিয়ে একটা মানুষের বেরিয়ে যাওয়া অসম্ভব। আর এখানেই চিরাতরি তার চতুর্থ দক্ষতাকে কাজে লাগায়। তার চতুর্থ দক্ষতা ছিল চিরাতরি তার হাড়ের জয়েন্টসগুলোকে ডিসলোকেট করে নিজের শরীরকে অনেক ছোট করে ফেলতে পারত। চিরাতরি প্রথমে কি করল, সে শুধুমাত্র তার আন্ডারওয়্যার ছাড়া তার সমস্ত পোশাককে খুলে ফেলল। তারপর সে তার দুটো কাঁধকে ডিসলোকেট করে সেই খিড়কির মধ্য দিয়ে বাইরে চলে আসে। এরপর সে জেলের ছাদের উপর চলে যায় আর ওয়ার টাইম ব্ল্যাকআউটকে কাজে লাগিয়ে অন্ধকারের মধ্যে গায়েব হয়ে যায়। আর সে প্রথম কয়েদি ছিল যে আবাসিরি জেল ভেঙে পালিয়ে গিয়েছিল। সে এটা জানতো ওয়ার টাইম ব্ল্যাকআউটের কারণে অন্তত সেই রাতে আবাসিরি জেলের গার্ডেরা তাকে খুঁজবে না, আর তাই সে সেই এরিয়া থেকে বেরোনোর জন্য পুরো রাত সময় পেয়ে যাবে। আর ঠিক এটাই হলো। আবাসিরি জেলের গার্ডরা ওই রাত্রে চিরাতরিকে বেশি খোঁজাখুঁজি করেনি, কিন্তু পরের দিন সকাল থেকে চারিদিকে খোঁজা হলো, কিন্তু কোথাও তাকে পাওয়া গেল না। তারপর কিছুদিন গার্ডরা অনেক সামনে এগিয়ে চিরাতরিকে খুঁজল, কিন্তু তারা বরফ আর জানোয়ার ছাড়া কাউকে দেখতে পেল না। তারা এটা ভাবতে লাগলো, যদি চিরাতরি এই জানোয়ারের হাত থেকেও বেঁচে যায় তবু এই ঠান্ডা তার জীবন নিয়ে নেবে। যখন তার পরে কয়েক মাস খোঁজাখুঁজির পরেও চিরাতরিকে কোথাও পাওয়া গেল না, তখন তারা ভাবলো হয়তো চিরাতরি মারা গেছে, আর নয়তো কোনো জানোয়ার তাকে খেয়ে ফেলেছে। ধীরে ধীরে সময়ের সঙ্গে সঙ্গে এই তল্লাশি ঠান্ডা হয়ে গেল। এর মধ্যেই আগস্ট 1945-এ আমেরিকা জাপানের উপর অ্যাটম বম ফেলে দেয়, আর জাপানও সারেন্ডার করে নেয়। এর কারণে আমেরিকা জাপানের কন্ট্রোল নিজেদের হাতে নিয়ে নেয়। আর যেহেতু চিরাতরি অনেকদিন আগে জেল থেকে পালিয়ে গিয়েছিল, তাই ধীরে ধীরে চিরাতরির কেসটা মুছে যাচ্ছিল। আর আমেরিকি কন্ট্রোলের কারণে অন্য বিষয়গুলোর উপর বেশি গুরুত্ব দেওয়া হলো। প্রায় 2 বছর পর 1946-এর শেষের দিকে জাপান পুলিশ সাপ্রো নামক এক জায়গা থেকে একজন ব্যক্তিকে খুনের অপরাধে গ্রেপ্তার করে। আর যখন সেই খুনির পরিচয় সামনে আসে তখন জানা যায় এ তো জোশিয়ে চিরাতরি, যে আগে থেকে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি ভোগ করছে, আর তার উপর 3 বার জেল থেকে পালানোর কেস চলছে। এরপর চিরাতরি পুলিশকে তার পেছনের 2 বছরের কাহিনী শোনায়। সেই কাহিনী এইরকম ছিল যে আবাসিরি জেল থেকে পালিয়ে যাওয়ার পর কিছুটা দূরে গিয়ে বরফে ঢাকা পাহাড়গুলোর মধ্যে একটা গুহা সে দেখতে পায়, আর সে সেই গুহাকে নিজের ঘর বানিয়ে ফেলে। সে ঠান্ডা থেকে বাঁচার জন্য আগুনের সাহারা নিত, আর ছোটোখাটো জন্তু জানোয়ারকে শিকার করে নিজের পেট চালাতো। সামনের 2 বছর সে এইভাবেই সারা দুনিয়ার থেকে আলাদা হয়ে সময় কাটাচ্ছিল। কিন্তু যখন 2 বছর কেটে গেল তখন সে আর থাকতে পারল না, সে বাইরে বেরিয়ে এলো। কিন্তু যখনই সে মানুষের মাঝে এলো তখন সে অবাক হয়ে গেল, কারণ সে দেখল চারিদিকে আমেরিকান সৈনিক ঘুরছে। জাপানি ভাষা ছাড়াও ইংরেজি ভাষায় সব কিছু লেখা রয়েছে, আর জাপানি মহিলারা আমেরিকানদের সঙ্গে ঘুরছে। চিরাতরি নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। সে তাড়াতাড়ি নিউজ পেপার সংগ্রহ করতে শুরু করলো। তারপরেই সে বুঝতে পারল আমেরিকা হিরোশিমা এবং নাগাসাকিতে পরমাণু অ্যাটাক করেছিল, যার কারণে জাপান সারেন্ডার করেছিল। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধও এখন শেষ হয়ে গেছে। সে ভাবল, তো এখন যেহেতু জাপানের পুরো কন্ট্রোল এখন আমেরিকার হাতে, তাই সবাই তার বিষয়টা এখন ভুলে গেছে, তাই লুকোচুরি করে আর কোনো লাভ নেই। আর এই চিন্তাধারা তার অনেকাংশে সঠিকও ছিল। তো সে ডিসাইড করলো সে এখন তার স্ত্রী বাচ্চার কাছে ফিরে যাবে। চিরাতরির সামনে প্রায় 50 দিন পায়ে হেঁটে সাপ্রো পৌঁছায়, আর সেইখানেই সে একটা ভুল করে বসে। তার খুব খিদে পায়। সে সামনেই একটা টমেটোর ক্ষেত দেখতে পায়।
সে সেখানে গিয়ে টমেটো খেতে শুরু করে দেয়। আর সেই সময় সেই ক্ষেতের মালিক সেখানে চলে আসে। আর সেই কৃষক তাকে চোর মনে করে, কারণ সেই সময় সেখানে প্রচুর চুরি হতো। তাই সেই কৃষক তার কোদাল দিয়ে সিরাতরির উপর হামলা করে দেয়। আর সিরাতরি নিজেকে বাঁচানোর জন্য সেও কৃষকের উপর হামলা করে দেয়। আর এই হাতাফাইতে ভুল করে কোদাল সেই কৃষকের গায়ে লেগে যায়, আর কৃষকের সেখানেই মৃত্যু হয়ে যায়। সেখানকার লোকাল মানুষেরা এটা দেখে সিরাতরিকে ধরে ফেলে এবং তাকে পুলিশের হাতে তুলে দেয়। তো জোসিয়ে সিরাতরি তার তৃতীয়বার জেল ব্রেকের পর 2 বছর পরে আবার পুনরায় পুলিশের হাতে ধরা পড়ে। এইবার সিরাতরিকে সাপ্রোর জেলা আদালতে পেশ করা হয়। সিরাতরি কোর্টে আপিল করে সেই কৃষকের মৃত্যু হাতাফাইতে সেলফ ডিফেন্সের কারণে হয়েছে, কিন্তু কোর্টে তার কোনো কথাকে শোনা হয় না। আর এই অপরাধে 1947 সালে তাকে সোজা মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। তাই তাকে সাপ্রো জেলে পাঠিয়ে দেওয়া হয়। এখানেও তার জন্য একটা স্পেশাল সেল তৈরি করা হয়। তার সেলের চারিদিকের দেয়াল দরজা সমস্ত কিছুকে স্টিল দিয়ে তৈরি করা হয়। আর যে খিড়কি করা হয় সেটা সিরাতরির মাথার থেকেও ছোট করা হয়, যাতে সিরাতরি কোনোভাবে পালাতে না পারে। তার জন্য স্পেশাল হাতিয়ার সহ 6 জন গার্ডকে নজরবন্দির জন্য রাখা হয়। এইবার তার হাতে কোনো হাতকড়া পরানো হয় না, কারণ তাদের নিজেদের সুরক্ষার উপর পুরো ভরসা ছিল। আর যদি পরানোও হতো তাতে কোনো ফায়দাই হতো না, কারণ সিরাতরি হাতকড়া খোলার গুরুদেব ছিল। তো সিরাতরি সাপ্রো জেলেই দিন কাটাচ্ছিল আর নিজের ফাঁসির জন্য অপেক্ষা করছিল। কিন্তু সে যেদিন থেকেই সাপ্রো জেলে এসেছিল সেদিন থেকেই সে তার সেলের ছাদের দিকে দেখত, যেটা খুবই উঁচু ছিল। সে প্রতিদিন এই একই কাজই করত। যে 6 জন গার্ড সিরাতরির উপর নজর রাখছিল তারা এটা দেখে খুব হাসত। তারা নিজেদের মধ্যে বলাবলি করত যে সিরাতরি হয়তো এইবার ছাদ দিয়ে পালানোর জন্য প্ল্যান করছে। তারা মাঝে মধ্যে সেলের দরজা ছাদ সব কিছুকে চেক করত, কিন্তু তারা সেরকম কিছু সন্দেহজনক পেত না। কিছু মাস পরে সিরাতরির নিজের মধ্যে একটা খুব খারাপ অভ্যাসকে জন্ম দিয়ে দিল। সে কি করত, সে খুব বেশি সময় ঘুমানো শুরু করে দিল। সে সবসময় তার বিছানায় পড়ে থাকতো। সে সকালে কখনো টাইম মতো ঘুম থেকে উঠতো না। এই জন্য তাকে কয়েকবার মারধরও করা হয়েছে, কিন্তু সে তার এই অভ্যাসকে ত্যাগ করেনি। কোনো কোনো সময় তার সেলের মধ্যে গিয়ে তাকে জবরদস্তি করে না ওঠালে সে উঠতই না। সে কিছু মাস পর্যন্ত এইরকম করতে থাকলো। এখন তার বয়স 40 বছর হয়ে গিয়েছিল। তাই সেই 6 জনের গার্ডের মধ্যে যাদের একটু কোমল হৃদয় ছিল তারা সিরাতরির বাড়তি বয়সের কথা ভেবে তাকে একটু বেশিক্ষণ ঘুমাতে দিত। এইভাবে সামনের কয়েক মাস যখন সিরাতরি এইভাবে থাকলো, তখন গার্ডরাও সিরাতরির নজরবন্দির দিকটাতে একটু ঢিলেমি করে দিল। একদিন সকালে যখন এইভাবে অনেক ডাকাডাকির পরেও সিরাতরির ঘুম থেকে উঠল না, তখন একজন গার্ডের খুব রাগ হলো। তাই সে সেলের মধ্যে গিয়ে রেগে সিরাতরির গায়ের চাদর সরিয়ে দিল। কিন্তু তার প্রথম জেল ব্রেকের মতো চাদরের তলায় শুধুমাত্র বালিশই পড়েছিল। গার্ডেদের হাত পা ঠান্ডা হয়ে গেল। তারা সেলের দরজা সিলিং দেয়াল সব কিছুকে চেক করলো, কিন্তু তারা কিছুই ভাঙাচোরা দেখতে পেল না। তারা কিছুতেই বুঝতে পারছিল না যে সিরাতরি কি করে গায়েব হয়ে গেল। তখনই তাদের মধ্যে একজন সিরাতরির বিছানা সরিয়ে দিল, আর তখনই তারা তাদের ভুলকে বুঝতে পারল। আসলে তারা সিরাতরির জেল ব্রেকের ইতিহাসকে মাথায় রেখে ছাদ দেয়াল দরজা সব কিছুকে তো মজবুত করে দিয়েছিল, কিন্তু তারা পায়ের নিচের মেঝের কথা ভুলে গিয়েছিল। কারণ তারা যখন বিছানা সরালো তখন বিছানার নিচে একটা সুড়ঙ্গ দেখতে পেল। সিরাতরি অনেক সময় ধরে নিজের বিছানার নিচে সুড়ঙ্গ খুঁড়ছিল। যখনই কোনো গার্ড 1 মিনিটের জন্য তার থেকে নজর সরাতো, সে তৎক্ষণাৎ সে তার বিছানার উপর বালিশ রেখে তার উপর চাদর চাপা দিয়ে সে নিচের সুড়ঙ্গে চলে যেত, আর স্যুপ বাটি দিয়ে সে সুড়ঙ্গ খুঁড়ত। আপনি হয়তো ভাবছেন যে সুড়ঙ্গের মাটিকে সিরাতরি কি করত। আসলে যে ফ্লোরের উপর তার বিছানা ছিল সেই ফ্লোরটা কাঠের তৈরি ছিল, আর সেই কাঠের মাঝে যথেষ্ট জায়গা রাখা হতো যাতে কাঠ সহজে নষ্ট না হয়ে যায়। আর সিরাতরি সেই ফাঁকা জায়গাকেই মাটি রাখার জন্য ব্যবহার করত। সিরাতরি প্রথম থেকে যে উপরের দিকে তাকাতো তার কারণ ছিল যাতে গার্ডরা মনে করে সিরাতরি এইবারও ছাদ দিয়ে পালাবে, আর যার কারণে তারা কখনো নিচের দিকে খেয়ালই করেনি। এছাড়াও সে যে অনেক দেরি পর্যন্ত ঘুমিয়ে থাকতো সেটাও তার প্ল্যানের অংশ ছিল, যাতে সময়ের সাথে সাথে গার্ডরা তার দিক থেকে ঢিলেমি দেখায়। তাই সে যখন সুড়ঙ্গ খুঁড়তে নিচে চলে যাবে যাতে গার্ডরা তার বালিশকে চেক না করে। কিছু মাস পরে যখন সিরাতরি সুড়ঙ্গ তৈরি করে ফেলল তখন সে সাপ্রো জেল থেকে পালাতে সক্ষম হলো, আর এটা তার চতুর্থ জেল ব্রেক ছিল। এরপরে সিরাতরিকে অনেক জায়গায় খোঁজা হলো, কিন্তু তাকে কোথাও পাওয়া গেল না। সেদিকে সিরাতরি সাপ্রো জেল থেকে পালিয়ে যাওয়ার পর প্রায় 1 বছর ধরে এখানে ওখানে লুকোচুরি করে দিন কাটাচ্ছিল। তারপর 1948 সাল আসে। সেই সময় পর্যন্ত সিরাতরি পুলিশের হাত থেকে পালাতে পালাতে ক্লান্ত হয়ে পড়ে, কারণ তার বয়সও যথেষ্ট হয়ে গিয়েছিল। একদিন সিরাতরি সাপ্রো শহরের একটা পার্কে বেঞ্চের উপর বসেছিল। তখনই একজন পুলিশ অফিসার তার কাছে এসে বসে পড়ল।
আর সিগারেট টানতে শুরু করে দিল। তাকে দেখে শিরাতরি খুব ভয় পেয়ে গেল। প্রথমে সে ভাবছিল যে সে সেখান থেকে উঠে চলে যাবে, কিন্তু তারপর সে ভাবল এতে পুলিশ অফিসার তাকে সন্দেহ করতে পারে। এই সময় সে পুলিশ অফিসার তার পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে তাকে একটা সিগারেট অফার করলো। শিরাতরি এটা দেখে অবাক হয়ে গেল, কারণ সেই সময় সিগারেটকে একটা লাক্সারি আইটেম মনে করা হতো, আর তখন শুধুমাত্র খুব ধনী ব্যক্তিরাই সিগারেট খেত। সেই পুলিশ যখন শিরাতরিকে সিগারেট অফার করলো, তখন শিরাতরি একটা সিগারেট নিয়ে খেতে শুরু করলো। এই সিগারেট খেতে খেতে শিরাতরির চোখ দিয়ে জল বেরিয়ে এলো, কারণ আজ অবধি সমস্ত পুলিশ তার সঙ্গে শুধুমাত্র খারাপ ব্যবহারই করেছে। যে গার্ডকে সে ভরসা করে তার সমস্ত কথা বলেছিল, সেও তাকে ধোঁকা দিয়েছিল। কিন্তু একজন পুলিশ অফিসার যাকে দেখে খুবই উঁচু র্যাঙ্কের মনে হচ্ছিল, সে শিরাতরির সঙ্গে এরকম ভালো ব্যবহার করলো দেখে শিরাতরি ভেতর থেকে দুর্বল হয়ে গেল। সে বুঝতে পারলো যে সমস্ত পুলিশ অফিসার একই রকম হয় না। সে নিজের প্রতি একটু অনুতপ্ত হলো। এরপর শিরাতরি সেই পুলিশ অফিসারকে নিজের পুরো নাম বলল। পুলিশ অফিসার তার নাম শুনে চমকে উঠল। শিরাতরি তার পুরো কাহিনী পুলিশ অফিসারকে শোনায়, আর এটাও বলে যে সে কেন বারবার জেল থেকে পালিয়ে যায়। এরপর শিরাতরি যে পুলিশ অফিসারের উপর ভরসা করেছিল, সে খুবই সৎ ছিল। তাই সে পুলিশ অফিসার শিরাতরির সমস্ত কথা শোনার পর তাকে জাপানের জাস্টিস ডিপার্টমেন্টের কাছে নিয়ে যায়। সেখানে গিয়ে শিরাতরি জেলের মধ্যে কয়েদিদের সঙ্গে হওয়া সব খারাপ ব্যবহারের কথা বলে। এরপর শিরাতরিকে সাপ্রোর হাইকোর্টে পেশ করা হয়। যখন শিরাতরির ব্যাপারে ইনভেস্টিগেশন করা হলো, তখন এটা জানা গেল শিরাতরি সেই কৃষককে হত্যা করেনি, বরং এটা সেলফ ডিফেন্সের কারণে হয়েছে। এছাড়া সে যখনই জেল থেকে পালিয়ে যেত, তখন সে না তো কোনো গার্ডকে মারধর করত, আর না তো সে কারো ক্ষতি করত, যেখানে গার্ডরা সবসময় তাকে টর্চার করত। তাই সাপ্রো হাইকোর্ট শিরাতরির মৃত্যুদণ্ডের আদেশকে খারিজ করে তাকে 20 বছরের জন্য জেল হেফাজতের শাস্তির সাজা শোনায়। এইবার তার এই আপিলকেও গ্রহণ করে নেওয়া হয় যে সে টোকিও জেলে যেতে চায়। তাই তাকে টোকিওর ফুচু জেলে পাঠিয়ে দেওয়া হয়। ফুচু জেলেও তার না পালানোর মতো সমস্ত প্রস্তুতি করা হয়। যেহেতু ফুচু জেল জাপানের টোকিওতে ছিল, তাই সেখানকার আবহাওয়াও গরম ছিল। ফুচু জেলের সমস্ত গার্ড তার সঙ্গে ভালো ব্যবহার করত। তাই এইবার শিরাতরি তার সম্পূর্ণ সাজা এই জেলের মধ্যেই কাটাবে বলে সিদ্ধান্ত নেয়। আর তাই সে সেখান থেকে না পালিয়ে দিন কাটাচ্ছিল। 14 বছর পর 1961-তে শিরাতরির ভালো ব্যবহারের কারণে তাকে তার সময়ের আগেই জেল থেকে ছেড়ে দেওয়া হয়। এটা প্রথমবার ছিল যেখানে শিরাতরি লিগ্যাল পদ্ধতিতে বাইরে এলো, আর এখন তার কোনো পুলিশের থেকে ভয় নেই। এরপর সে আওমরি চলে যায়, যেখানে তার পরিবার ছিল। কিন্তু যখন শিরাতরি ঘরে আসে, তখন সে জানতে পারে কিছু বছর আগে তার স্ত্রী মারা গেছে, কিন্তু তার মেয়ে এখনও সেখানেই থাকে। তার মেয়ে অনেক বড় হয়ে গেছে। সামনের কয়েক বছর সে ছোটোখাটো কাজ করে তার মেয়ের সঙ্গেই দিন কাটায়। আর 24শে ফেব্রুয়ারি 1979-তে 71 বছর বয়সে হার্ট অ্যাটাকের কারণে তার মৃত্যু হয়ে যায়। তো জাপানের ইতিহাসে যোশিয়ে শিরাতরি একমাত্র মানুষ ছিল যার বিরুদ্ধে জেল থেকে না পালিয়ে যাওয়ার সমস্ত প্রস্তুতি করা হয়, তবুও সে জেল থেকে পালিয়ে গিয়েছিল। আবার সেটাও 1-2 বার নয়, পুরো 4 বার। পরে শিরাতরির কাহিনী যখন জাপানের সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে, তখন তারা শিরাতরিকে একজন অ্যান্টি হিরোর চোখে দেখতে শুরু করে। এছাড়াও জাপানের আইনে নিয়মকানুনের যে বদল এসেছিল, তার কৃতিত্ব শিরাতরিকে দেয়া হয়। যোশিয়ে শিরাতরির জীবন কাহিনীর উপর পরে অনেক বইও লেখা হয়, আর কিছু মুভিও তৈরি করা হয়। যেভাবে শিরাতরি সুব্যবহার করে আবাসির জেল থেকে পালিয়ে গিয়েছিল, সেটা পরে এত পপুলার হলো যে সেই জেলের এক অংশকে মিউজিয়ামে পরিণত করে দেওয়া হলো। আর আজও সেই মিউজিয়ামে তার একটা পুতুল লাগানো রয়েছে যে সে কীভাবে জেল থেকে পালিয়ে গিয়েছিল। তাই আপনি যদি কখনো জাপানের আবাসিরিতে যান, তবে অবশ্যই সেই মিউজিয়ামটিকে দেখে আসবেন। তো এটা ছিল যোশিয়ে শিরাতরির পুরো কাহিনী। কাহিনীটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি এইরকম নতুন কিছু জানতে চান, আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন।